আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা মোস্ট অফ দ্য নিট অ্যাসপিরেন্টদের একটা বিশাল সমস্যার জায়গা। যে মক টেস্ট তো আমরা দিচ্ছি, কিন্তু সেটার থেকে নতুন করে যে আবার পরের মক টেস্টটা দেবো তাতে স্কোরটা ইমপ্রুভ হচ্ছে না, বা টেস্ট দেওয়ার পরে আমরা সেটাকে অ্যানালাইসিস ঠিকঠাক করে করতে পারছি না। তাহলে সেইটাই আমাদের আজকের বিষয়, যে হাউ টু অ্যানালাইজ মক টেস্টস, যেটা নিট অ্যাসপিরেন্টদের জন্যে অত্যন্ত অত্যন্ত দরকারি। প্রত্যেকে মন দিয়ে দেখবে শুরু থেকে শেষ অবধি। আশা করি অনেক বড় একটা জিনিস তোমাদের ক্লিয়ার হবে এবং একটা ভালো স্ট্র্যাটেজি তোমরা পাবে। তো শুরুতেই বলি যে ম্যাক্সিমামই এখন আমি আগের ভিডিওতে যেটা ফিজিক্সে যেটা বলেছিলাম সেখানেও এটা বলেছিলাম যে এখন যেহেতু ম্যাক্সিমামই সবাই অনলাইনের ব্যাচ নেয়, তো সেখানে তারা অনলাইন টেস্ট দেয়, অনলাইন মক টেস্ট। কিন্তু অনলাইন মক টেস্ট দিয়ে তোমাদের কোনো লাভ হবে না, তোমাদেরকে পেন অ্যান্ড পেপার মোডেই টেস্ট দিতে হবে। কারণ আলটিমেটলি তোমাদের নিট যে পরীক্ষাটা হবে সেটা পেন অ্যান্ড পেপার ওএমআর মোডেই হবে। তাই অনলাইন টেস্ট দিয়ে সেটার কোনো লাভ হবে না আলটিমেটলি। তাই সবাই চেষ্টা করবে যে 720 মার্কসের টেস্ট পেপার, যে পেপার যেটা অনলাইনে যেটাই টেস্ট দেবে অনলাইন ব্যাচে, সেইটার একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। সেখান থেকে সেটা প্রিন্ট করে নেবে, নিয়ে তারপর সেটার অফলাইন টেস্ট দেবে, বাড়িতে নিজের ডিসিপ্লিনে টেস্ট দেবে। তো এই যে 720 মার্কসের যে ফুল সিলেবাস টেস্ট হবে, মানে ফুল সিলেবাস বলতে ওভারঅল পুরো সিলেবাসটা নয়, আমি বলতে চাইছি মানে 720 মার্কসটা যেটা সেটা কভার হবে, 3টে হোক বা 2টো চ্যাপ্টার হোক, যেটাই হোক না কেন 720 মার্কসটা যেন কভার হয়। একটা যেন তোমরা করতে পারো যে এই 2 ঘন্টা 45 মিনিট টাইমের মধ্যে যেন এই 180টা কোশ্চেন পুরো কমপ্লিট করা যায় সেই রকম। তো 720 মার্কসের টেস্ট সেটা দিতে হবে, পেন অ্যান্ড পেপার মোডে দিতে হবে, ওএমআর মোডে দিতে হবে। এই জিনিসটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যেখানে ফিজিক্স টেনে যেটা বলেছিলাম, তো সেটা চাইলে দেখে নিতে পারো। এবার পরের কথা, যে গিভ ইচ অ্যান্ড এভরি শিডিউলড টেস্ট ইভেন ইফ নো প্রিপারেশন। অনেক সময় আমাদের ব্যাকলগ থেকে যায়, আমরা সব ভিডিওগুলো দেখে উঠতে পারি না। ফলে তখন আমাদের যেটা আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি বা রিভিশন করা হয়নি, কিন্তু পরের রবিবারে টেস্ট এসে গেছে, তাই আমরা টেস্ট অনেক সময় মিস করে দিই। ফলে কী হয়, তোমার সিলেবাসটা তো ব্যাকলগ হয়েই গেল, সাথে করে কিন্তু টেস্টটাও ব্যাকলগ হয়ে গেল। তো সিলেবাস পরে কমপ্লিট করা হয়ে যাবে, কিন্তু সেই সিলেবাসের যে টেস্টটা ছিল সেটা কিন্তু আর কোনো দিনই দেওয়া হবে না, এটা মাথায় রাখবে। ব্যাকলগটা থাকবেই, আজীবনই থাকবে। এক্সাম যখন দিতে যাবে তখনও তোমার মনে হবে যে কিছু না কিছু মিস হয়ে যাচ্ছে, কারণ ওই মিসটা নিয়েই সবাই এক্সাম দিতে যায়। তো যেটা বললাম যে গিভ ইচ অ্যান্ড এভরি শিডিউলড টেস্ট ইভেন ইফ নো প্রিপারেশন। প্রিপারেশন তোমার না থাকুক, তুমি তবুও টেস্ট দেবে, কারণ তাতে করে তোমার একটা হ্যাবিট তৈরি হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে টেস্টটা দেওয়ার পরে তুমি বুঝবে যে তুমি কতটা জিনিস জানো। এটা বিশেষ করে সুবিধা হবে তাদের জন্যে যারা একটার বেশি ড্রপ দিয়ে ফেলেছে। মানে একটা ড্রপ দেওয়া হয়ে গেছে, ফরেস্ট তারা এখন 2টো বা 3টে ড্রপ দিচ্ছে, এখন চলছে হয়তো সেকেন্ড ড্রপ বা থার্ড ড্রপ। তাদের এটা বেশি সুবিধা হবে, কারণ তারা একবার সিলেবাসটা পুরো কমপ্লিট করে রেখেছে আগের বছরে একটা ড্রপ ইয়ারে। বা অনেক সময় ফ্রেশার্সরাও পুরো সিলেবাস কমপ্লিট করে রাখে একটা ড্রপ ইয়ারে, তাদের এটা সুবিধা হতে পারে। তো তখন ওই ড্রপ ইয়ারে যা যা তারা পড়েছে, তখন পরে যখন সেটা এখন হয়তো রানিং ইয়ারে কমপ্লিট হয়নি, তবুও তাদের কিছু না কিছু হয়তো মনে আছে। তো সেটা থেকে তারা একটা এক্সাম দিতে পারে, দেখতে পারে যে কতটা আমরা রিটেনশন করতে পারছি আগের বছরের জিনিস, কতটা মনে আছে। তাতে করে একটা সুবিধা হবে। যদি তুমি প্রিপারেশন ছাড়াও টেস্ট দাও, তাতে একটা সুবিধা হবে, তোমার ভুলগুলো তুমি দেখে নিতে পারবে। কিন্তু টেস্ট মিস করা যাবে না, এটা একটা ডিসিপ্লিন তৈরি করে নাও। অনলাইন ব্যাচ যাদের আছে তাদের করে বিশেষ করে একটা জিনিস ব্যাপার, যে তুমি তোমাকে সেলফ ডিসিপ্লিনটা রাখতেই হবে, আর কিছু করার নেই। সেলফ ডিসিপ্লিন না থাকলে কিছু হবে না, ডিসিপ্লিন রাখতেই হবে। এরপরের ব্যাপার, যে গিভ অ্যাটলিস্ট 50 ওএমআর বেসড ফুল সিলেবাস টেস্ট ইন নেক্সট 7 মান্থ। বাকি আছে কত, 7, 8, 9 মাস, 8 মাসই ধরলাম। তো তার মধ্যে 1 মাস বাফার ধরে নিলাম, আর 7 মাস। তো এই 7 মাসের মধ্যে কমপক্ষে বললাম এটা আমি, কমপক্ষে 50টা ওএমআর বেসড ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। ফুল সিলেবাস বলতে আবার বলছি 720 মার্কসের, নট পুরো সিলেবাস। এটা আমি বলতে চাইছি মানে 720 মার্কসের যে হ্যাবিচুয়েট, যেটা 720 মার্কসের টেস্ট। তো এই 50টা মোটামুটি ফুল এই 720 মার্কসের টেস্ট দিতে হবে, এবং ওএমআর বেসডে দিতে হবে, পেন অ্যান্ড পেপার মোডে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, এটা দিতে হবে। তার সঙ্গে অনলাইন টেস্ট তো তোমার থাকছে, সেগুলো তুমি দিতেই পারো। এছাড়া প্রচুর টেলিগ্রাম, মানে বিভিন্ন জায়গাতে প্রচুর টেস্ট পেপার পাওয়া যায়, অ্যালেন আকাশ প্রচুর টেস্ট পেপার পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারো, সেখান থেকেও পেয়ে যাবে। এছাড়া আমি কিছু চেষ্টা করব কিছু দেওয়ার, আমার যা ম্যাটেরিয়ালস বা যা কিছু যা পিডিএফ সেগুলো কিন্তু দিয়ে আমি হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে, এটা জয়েন করতে পারো সবাই। ভালো করে দেখে নাও, এটা এটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা এই যে t.me/dreamers have NEET, dreamers have NEET,
t.me/dreamers-have-need এই টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে যাও, এটা খুব কাজে দেবে। আমি আছি, আমি পার্সোনালাইজড তোমাদের সবারকে একটা তোমাদের যাদের ডাউট আছে আমি সবটা সলভ করার চেষ্টা করি। তোমরা যদি মানে সিরিয়াস হও এবং বলো আমাকে, আমি সেটা সলভ করার চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এবার আসছি দুটো পয়েন্টে, একটা হচ্ছে টেস্ট অ্যাটেম্পট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে অ্যানালিসিস স্ট্র্যাটেজি। টেস্ট প্রথমে অ্যানালিসিস করার আগে জানতে হবে টেস্ট কীভাবে দেবো, কীভাবে আমি টেস্টটাকে তৈরি করে রাখলে অ্যানালিসিসটা করতে আমার সুবিধা হবে। তো এবার সেই পয়েন্টগুলোতে আসি, যে দেখো বিষয়গুলো, মার্কিং ইন কোয়েশ্চেন। মার্কিং ইন কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন তুমি যখন টেস্ট পেপারে দেবে, প্রিন্ট করে এনে তার মধ্যে যখন তুমি ওএমআরএ পেপার দেবে, পেন অ্যান্ড পেপারে, তখন কোয়েশ্চেনের মধ্যে কিছু মার্ক করতে হবে। কী কী মার্ক? আমি যেগুলো করতাম সেগুলো বলছি, সেটাতে একটা ভালো স্ট্র্যাটেজি তোমরা পেতে পারো, তোমরা নিজেদের মতো করতে পারো, যদি তোমরা মানে সেটাতে সুইটেবল হয়ে যায় তোমাদের, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেগুলো করতাম সেগুলোই বলছি। একটা জিজ্ঞাসা চিহ্ন রাখবে। ধরো একটা কোশ্চেন তুমি করছো, সেই কোশ্চেনটা ফিজিক্সের ধরো একটা খুব টাফ কোশ্চেন, যেটা তুমি এই মুহূর্তে পারছো না, বা সেটা হয়তো খুব বড় একটা ক্যালকুলেশন আছে যেটা আমি এক্ষুনি করলে হয়তো বাকি কোশ্চেনগুলো, সহজ কোশ্চেনগুলো পিছিয়ে পড়বো, সেটা করতে পারবো না। তাহলে তখন তুমি সেগুলো পরে করবে, সেটার জন্যে মানে ওই জায়গাটা আবার ফিরে আসবো, এটা মাথায় রাখতে হবে, ওটা কিন্তু তুমি পরে আবার ফিরে আসবো। তো সেই জন্যে ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে, কোয়েশ্চেন মার্ক দেবে। এই কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে এটার মানে হলো যে আমি সেখানে পরে আবার ফিরে আসবো, বোঝা গেছে এইটা। আর যে কোশ্চেনগুলো, একটা জিনিস ওখানে করা হয়নি, এটা একটা জিনিস দিতে পারো যে ধরো ক্রস চিহ্ন, ক্রস দেবে। ক্রস কোনটায় দেবে? ক্রস যেটা দেবে যে কান্ট অ্যাটেম্পট, বোঝা গেছে? কান্ট অ্যাটেম্পট মানে যে কোশ্চেনটা আমি দেখেই বুঝে যাচ্ছি যে এই কোশ্চেন আমি করতে পারবো না, কোনো দিন করতে পারবো না এই কোশ্চেনটা মানে আউট অফ সিলেবাস এসে গেছে বা এরকম কিছু কোশ্চেন আমি করতে পারবো না। তবে সেই রকম কোশ্চেনগুলো সবসময় কী করবে? ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে তার পাশে ক্রস দিয়ে রেখে দেবে, ফলে তুমি যখন আবার ফিরে আসবে সেটা দেখেই বুঝে যাবে যে এটা ক্রস, এখানে আমি আর দেখবো না এই জায়গাটাতে, বোঝা গেছে? এটা একটা ক্রস। জিজ্ঞাসা চিহ্ন মানে কোশ্চেন মার্ক মানে কি? আমি পরে আবার ফিরে আসবো, এখন পারছি না, কিন্তু পরে আবার পরের রাউন্ড যখন পরের বার আবার অ্যাটেম্প্ট করতে যাব, একবার অ্যাটেম্প্ট করে ফুল পেপারটা, তারপর আবার যখন ফিরে আসবো তখন কিন্তু ওই জায়গাটায় আবার ফিরবো, আবার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো। তাহলে এটা হলো কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপরে আর একটা যে পয়েন্টটা, এটা হলো যে ধরো একটা কোশ্চেনের পাশে, মানে এই কোশ্চেনটা আমি আমার আবছা আবছা মনে আছে, মানে আমি কোশ্চেনটা তো আনসার করতে পারবো, আমি 50-50, মানে আমি ঠিকও না পুরোপুরি, আবার মানে পুরোপুরি ভুলও না, যে আমার মনে হচ্ছে আমি কোশ্চেনটা ঠিক করছি কিন্তু এই শিওর নই। তাহলে যে আনসার করেছি কিন্তু শিওর নই, এক্ষেত্রে তোমরা এই কোশ্চেনের মধ্যে একটা এরকম গোল দিয়ে দেবে, এরকম একটা গোল, ওই কোশ্চেন মার্কটার মধ্যে গোল, যেমন যে কোশ্চেন 160, এই কোশ্চেন 160-র মধ্যে আমি একটা গোল দিয়ে দিলাম। এটা হচ্ছে এটার মানে হলো আনসার করেছি কিন্তু আমি শিওর নই, বোঝা গেল? তাহলে এটা আমি করলাম। আর কোনো মার্ক দিইনি, এটা মানে হলো যে আমি কোশ্চেনটা 100% হয় কনফার্ম, পুরো কনফার্ম করেছি যে এটা আমি মানে কোনো এটাতে কোনো ভুল নেই যে আমি পারবো না, মানে এটা ঠিক, আমি জানি এটা ঠিক, 100% কনফার্ম। বা এমন হয়তো যে এর মধ্যে আমার কোনো ডাউট নেই, ভুল পরে হতে পারে কিন্তু আমার কোনো ডাউট নেই এই মুহূর্তে, তাই আমি সেটাতে কোনো মার্ক করিনি। এছাড়া কী হতে পারে যে আনঅ্যাটেম্পটেড, মানে এটা একদম শেষে গিয়ে দেখলাম যে এটাতে আমি কোনো অ্যাটেম্পটই করিনি এটাতে, তাহলে মার্ক আমি আর কী দেবো সেটাতে, বোঝা গেছে? হয়তো একদম শেষে বুঝতে পারলাম যে কোনো মানে অ্যাটেম্পটই করিনি ওটা, তাহলে ওটা কোনো মার্ক আর এমনি দেওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু নো মার্ক মানে অ্যাকচুয়ালি হচ্ছে 100% কনফার্ম, মানে আমি আনসার করেছি এবং আমি জানি যে এটা ঠিক, পরে ভুল হতে পারে কিন্তু এখন আমি কনফিডেন্ট যে কোশ্চেনটা ঠিক হবে, বোঝা গেছে? এটাতে নো মার্ক। তাহলে কী কী বললাম? কোশ্চেন মার্ক, একটা গোল, একটা মানে একটা রাউন্ড এরকম দিলাম, আর একটা নো মার্ক, আর একটা ক্রস, বোঝা গেছে? এই চারটে। এবার এই যে তোমাদের টাইম থাকবে হচ্ছে 3 ঘন্টা, তোমরা জানো, কিন্তু কোশ্চেন কিন্তু কমপ্লিট করতে হবে 2 ঘন্টা 45 মিনিট শার্প, এর মধ্যে শার্প 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে করতে হবে, এর কমেও করলেও ভালো, 2.5 ঘন্টার মধ্যে করলেও ভালো। কারণ কি, তোমাদের এক্সাম হলে ইনভিজিলেটর যারা থাকবে তারা ম্যাক্সিমামটাই হয় হচ্ছে ওই মানে ওই স্কুলগুলোর টিচার যারা অনেকটাই ট্রেন্ড নয়, ওয়েল ট্রেন্ড নয়, ফলে তোমাদের টাইম অনেকটা নষ্ট করে ফেলে। যেমন এবছর নিট 2025-এ অনেকের 0.5 ঘন্টা 40 মিনিট অবধি টাইম নষ্ট করেছে এরকম। তো আমরা তো জানি না আমাদের কোন যা সেন্টারে পড়বে বা সেখানে ইনভিজিলেটর কেমন থাকবে, তো সেক্ষেত্রে আমাদের এই একটা অভ্যেস করে রাখতে হবে যে 2.5 ঘন্টার মধ্যে আমাদের যত কঠিন কোশ্চেন হোক না কেন 2.5 ঘন্টা, বা আমি ম্যাক্সিমাম বললাম 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বোঝা গেছে? এটা একটা ব্যাপার, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এটা একটা এই ডিসিপ্লিনটা রাখতেই হবে। যতগুলো বললাম পুরোটাই কিন্তু সেলফ ডিসিপ্লিনের ব্যাপার, এই ডিসিপ্লিনগুলো রাখলে তবেই তোমার ইমপ্রুভমেন্ট হবে, নয়তো ডিসিপ্লিন যার নেই তার তো আমি আর কী বা বোঝাবো, কোনো কিছুই মানে হয় না।
যাই হোক, আমি ধরে নিচ্ছি যে যারা দেখছে ভিডিওটা তারা ডিসিপ্লিন মেনেই কাজ করছে, ফলে তারা কথাগুলো শুনবে। এবার তাহলে এক্সাম দেওয়া হয়ে গেল, তারপরে এবার আনসার কি চেক করে স্কোর ক্যালকুলেট করলে প্রত্যেকটা সেপারেট। আমি বলেছিলাম একটা এক্সাম রেকর্ড বানাতে, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি, যে ফিজিক্স যে ব্যাপারটা ওখানে বলেছিলাম এক্সাম রেকর্ড বানাতে হবে। প্রত্যেকটা পরীক্ষার টোটাল মার্কস কত, ফিজিক্সের কত, কেমিস্ট্রিতে কত, জুলজিতে কত, বোটানিতে কত। এখন যদিও তোমাদের জুলজি বোটানি আলাদা সেকশন হবে না, এখন তো বায়োলজি সেকশন হবে, তো সেখানে সেই সেকশনের মধ্যে লিখবে 3টে সেকশন, পিসিবি 3টে সেকশন সেখানে। এবার আসি অ্যানালিসিস স্ট্র্যাটেজি। কোশ্চেন অ্যাটেম্পট স্ট্র্যাটেজি হয়ে গেল, এবার আসছে অ্যানালিসিস স্ট্র্যাটেজি। তো অ্যানালিসিস কীভাবে করব, যে আমাদের কাছে কী কী জিনিস হতে পারে আমি বলি। কোশ্চেন তো আমি যখন করলাম ঠিক বা ভুল হতে পারে, বোঝা গেছে? তো আমি যেখানে ওই কোশ্চেনে গোল করে রেখেছিলাম, বা আমি ধরো কোশ্চেনে আমি টিক মারছি, আমি কোনটা ঠিক হয়েছে টিক মারলাম, ভুল হয়েছে ভুল করলাম, এগুলো করলাম। তো যেখানে এখন কি কোশ্চেন তো আমার ঠিক বা ভুল এই দুটোই হতে পারে, আর কিছু হতে পারে না, ঠিক বা ভুল। আর এগুলো আনঅ্যাটেম্পটেড, সেগুলোতে কোনো মার্ক নেই, সেটা বাদ দাও। তো এবার এই যেগুলো রং হয়েছে সেগুলো তো এমনি রং বুঝতে পারছি আমি, যেটা তো আমার রং হয়েছে, মানে সেটা তো কী হতে পারে, যেগুলো আমি হয়তো জানিই না, বা আমার এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, এরকম হতে পারে, আউট অফ সিলেবাস হতে পারে। তো সেগুলো আমি কোথায় অ্যাড করব? মিস্টেক বুকটা কিন্তু বানাতেই হবে প্রত্যেককে, এটা না বানালে কিন্তু হবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বানাতেই হবে। তাই রং জিনিসগুলো কোথায় রাখবো? মিস্টেক বুকের মধ্যে ঢুকিয়ে দেবো। তারপরে এবার যে মার্কিংগুলো করেছিলাম, গোল মার্কিং, সেই মার্কিংটা এখন কী হতে পারে? আমি বলেছিলাম ওটা আমি আনসার করছি কিন্তু আমি শিওর নই, তাহলে আমার ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। যদি ভুল হয় তাহলে সেটা তো ভুলের খাতায় চলে গেল, ভুলের আবার মিস্টেক বুকে চলে যাবে। আর যদি ঠিকও হয়, ঠিক হলেও মিস্টেক বুকে যাবে। কেন যাবে? কারণ আমি ওটা শিওর ছিলাম না, তাহলে নিশ্চয়ই আবার আমি ওটা বারবার ভুলে যাচ্ছি, আমি জানি অথচ বারবার ভুলে যাচ্ছি, শিওর হতে পারছি না। তাই ওটা যখন মিস্টেক বুকে একবার চলে যাবে, তখন আমি ওটাকে বারবার মাল্টিপল রিভিশন করতে পারবো। তাই কারেক্ট যেটা হবে এই মার্কিংয়ের মধ্যে যেটাই আসবে, ঠিক হোক বা ভুল, সেটা সব সময় মিস্টেক বুকে যাবে। বোঝা গেছে? এবার আরেকটা জিনিস আমাকে লেখা হয়নি, সেটা হচ্ছে আনঅ্যাটেম্পটেড। যেটা আনঅ্যাটেম্পটেড থাকবে, সেটা আনঅ্যাটেম্পটা কোথায় যাবে? আনঅ্যাটেম্পট যেগুলো, সেগুলোও মিস্টেক বুকে যাবে, কারণ সেগুলো তো সলিউশন আমি পেয়ে যাচ্ছি, সলিউশনগুলো পেয়ে যাচ্ছি। তাহলে সলিউশন পাওয়ার পরে সেগুলো আমি দেখে নিলাম জিনিসটা, যে কীভাবে কী প্রসেসে হচ্ছে, কোন প্রসেসে এগুলো চলছে। তাহলে সেই প্রসেসে করার পরে সেটাকে আমি মিস্টেক বুকের মধ্যে ঢুকে নিলাম, মিটে যাবে। তাহলে কী কী মিস্টেক বুকের মধ্যে যাচ্ছে? রং যেটা হলো সেটা যাচ্ছে, মার্কিংয়ের মধ্যে ঠিক হোক বা ভুল হোক দুটোই যাচ্ছে মিস্টেক বুকের মধ্যে, আর আনঅ্যাটেম্পটেড যেগুলো সেটাও যাচ্ছে মিস্টেক বুকের মধ্যে। আর যেগুলো কারেক্ট ছিল, কোনো মার্কিং ছিল না, সেগুলো একটা জিনিস মাথায় রাখবে, নো নিড টু ইভেন রিচেক। কোনো রিচেক করারই দরকার নেই, কারণ যদি আমি 180টা কোশ্চেন আবার পড়তে যাই অ্যানালিসিসের সময়, তাহলে তো মানে 3 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগবে, কোনো মানেই হয় না। 40 মিনিট থেকে 1 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, এর মধ্যে পুরো অ্যানালিসিস শেষ করতে হবে, পুরো অ্যানালিসিস শেষ করতে হবে, নয়তো আমার তো পড়তে হবে সেই দিনের জন্য, বাকি টাইম কোথায়? টাইম তো নেই, 7 মাস দেখতে চলে যাবে, টাইম কোথায়? তাহলে কারেক্ট যেগুলো, সেগুলো কিন্তু নো নিড টু ইভেন রিচেক করারও দরকার নেই, ওটা ঠিক মানে ঠিক হয়েছে, ওটা 100% শিওর, ওটা ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। বাকি যেগুলো বললাম, এই যে পুরো ছকটা পুরো গেঁথে নাও মাথার মধ্যে, এটা যদি করতে পারো, আমি বলছি পুরো ইমপ্রুভ হবে 100%। এখানে যেটা আছে মিস্টেক বুক, এবার মিস্টেক বুকটা কী বললাম, যে মোস্ট ভ্যালুয়েবল ডকুমেন্ট, এটা কিন্তু খুব একটা ভালো ডকুমেন্ট তুমি পেয়ে গেলে, এটা কী জিনিস তুমি পারো না সেটা পরে তুমি রিভিশন করতে পারবে। তাহলে মোস্ট ভ্যালুয়েবল ডকুমেন্টে আবার রিভাইজ বিফোর দ্য সেম চ্যাপ্টার এক্সাম, মানে 2টো চ্যাপ্টার এক্সাম হলো, পরে যখন 7টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার এক্সাম হবে, যেখানে এই চ্যাপ্টারটা আবার থাকবে, তখন সেইটা রিভিশন করবে কোথা থেকে? একটা ছিল আমি বলেছিলাম শর্ট নোটসের যে ব্যাপারটা, ওখান থেকে, আর তার সঙ্গে মিস্টেক বুক, এই দুটোর থেকে রিভিশন করতে হবে। আর এই যখন রিভিশন করার পরে যখন সে এক্সামটা দেবে, তখন দেখবে মানে ইওর মার্কস উইল বি বুস্টেড, অবভিয়াসলি ওর মার্কস উইল বি বুস্টেড, তোমার যে মার্কসটা এটা বুস্ট হবেই হবে। এই যে পুরো পেজটা যদি A to Z ফলো করতে পারো, আমি বলছি মার্কস ইম্প্রুভমেন্ট হবে না মানে হতেই হবে, দেখে নেবে। এটা শুধু ডিসিপ্লিনটা দরকার, আমি যেগুলো বললাম প্রত্যেকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, পেন অ্যান্ড পেপার ওএমআর মোডে দিতে হবে, নো প্রিপারেশন থাকলেও ইচ অ্যান্ড এভরি এক্সাম দিতে হবে, শিডিউল্ড এক্সাম দিতে হবে, 50টা ফুল সিলেবাস মানে ফুল 720 ওএমআর বেসড এক্সাম দিতে হবে এই 7 মাসের মধ্যে, কমপক্ষে, আরও বেশি দিতে পারো, র্যান্ডাম প্রচুর টেস্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে দুটো পয়েন্ট বললাম, কীভাবে টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে আর কীভাবে অ্যানালিসিস করতে হবে,
এই দুটো পার্ট একদম A to Z ফলো করো। এখানে যে কটা এই পেজটার মধ্যে ওয়ার্ড লেখা আছে, যে কটা লেটার লেখা আছে, A to Z ফলো করো। আমি বলছি প্রত্যেকের মার্কস ইমপ্রুভ হবে যদি তুমি ডিসিপ্লিন মেনে কাজটা করতে পারো। আর বাকি যত সমস্যার জন্য এই টেলিগ্রাম গ্রুপটা আছে, এটা জয়েন করে নাও, কোনো অসুবিধা নেই। আমি আছি এটার মধ্যে সমস্ত ডাউটের জবাব দেওয়ার জন্য। পার্সোনালি আছি আমি এখানে, কোনো অসুবিধা নেই। তোমরা যার যা প্রশ্ন সেটা করতে পারো এই গ্রুপটার মধ্যে। প্লিজ জয়েন হয়ে যাও। এখানে আমি যা স্টাডি ম্যাটেরিয়াল যা পাই বা যে কিছু দেবো, আর পার্সোনালি একটা জিনিস আমি সবাইকে হেল্প করতে পারবো, সেখানে আমি থাকবো, প্রত্যেকের ডাউট আমি শুনতে পারবো। যাই হোক, আর কোনো এখানে কোনো প্রবলেম থাকলে বা কিছু মনে হলে আমাকে কমেন্টে জানিও, বা টেলিগ্রাম গ্রুপেই জানিও, সবচেয়ে ভালো হবে এখানে চলে গিয়ে। কোনো অসুবিধা নেই, বাকিটা আমি দেখে নেব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।